আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রত্যেককে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আবদুল্লাহ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা আলোচনা করে থাকি দিনের যেসব সংবাদপত্র বিভিন্ন শিরোনাম করে থাকে সেগুলোকে বিশ্লেষণ করি। তাই শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চাই। প্রথম আলোর গোলটেবিল আলোচনায় বক্তারা। এশিয়া কাপ নিয়ে তার একটি খবর করেছে, জাকের শামীমের লড়াই যথেষ্ট হলো না। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, স্বতন্ত্র থেকে ভিপি দুটি পেল বাগসাস, জাকসুতেও শিবিরের চমক, জিএস সহ 20টি পদে জয়। আরেকটি শিরোনাম করেছে তারা, বাংলা সাহিত্যও রাখা হচ্ছে, মুজিবের 7ই মার্চের ভাষণ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাঝহার, 25টির মধ্যে 20টি পদে বিজয়ী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। আরেকটি শিরোনাম তারা করেছে, বিএনপির বিপরীতে 4 দফার যুগপৎ আন্দোলনের প্রস্তুতি, নেতৃত্বে জামাত, এখনই যোগ দিচ্ছে না এনসিপি। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, আওয়ামী জামাত বিরোধীরা কোণঠাসা, রাজনৈতিক আনুগত্যের ছায়ায় প্রশাসনিক কার্যক্রম স্থবির, বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ক্ষোভ। জাকসু নির্বাচন নিয়ে তাদের হেডলাইন, ভিপি স্বতন্ত্র জিতু, জিএস শিবিরের মাঝহারুল। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ভিপি জিতু, জিএস মাঝহার, জাকসুতেও শিবিরের বিজয়। জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা দাবি, যুগপথ কর্মসূচি দিচ্ছে জামাত, চরমোনাই সহ কয়েকটি দল। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, জাকসুতেও শিবিরের সাফল্য, স্বতন্ত্র জিতু ভিপি, শিবিরের মাঝহারুল জিএস, হাসান ও মেঘলা এজিএস। আরেকটি শিরোনাম তারা করেছে, কাল শেষ হচ্ছে ঐক্যমত্য কমিশনের মেয়াদ, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তে আজ ফের বৈঠক। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, জাকসু ও শিবিরের দখলে 25টি পদের 20টিতেই জয়ী, ভিপি হলেন স্বতন্ত্রের জিতু, 48 ঘন্টার নাটকীয়তা, কেন এই বিলম্ব। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, কোথাও ছাত্রদল নেই, জাকসু নির্বাচন নিয়ে তাদের এই বিশ্লেষণ। সিঙ্গাপুরে কোম্পানি খুলে 194 কোটি টাকা পাচার। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অস্থিরতার আবর্তে রাজনীতি, তারা শ্রীলঙ্কা নিয়ে একটি রাইট আপ করেছে, নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশের মিল অমিলের পোস্টমর্টেম, জাকসুতেও শিবিরের আধিপত্য। দৈনিক মানব জমিন, 2 দিন পর জাকসুর ফল, 20 পদে শিবিরের জয়, 3 বাস টার্মিনালে দিনে কোটি টাকার চাঁদাবাজি। জুলাই আন্দোলনে মানব জমিনের ভূমিকা ছিল শীর্ষে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 1.5 শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা। তারেক রহমান বলেছেন, মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আরেকটি শিরোনাম তাদের, জাকসুতেও শিবিরের জয় জয়কার। দৈনিক দেশ রূপান্তর, ভোটের সময় নিয়ে সন্দেহ, 13শ জাতীয় সংসদ নির্বাচন, জাকসুর ভিপি স্বতন্ত্র, জিএস শিবিরের। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, রাষ্ট্রীয় অর্থ তছরূপের বিষয়ে গত 1 বছরেও শুরু হয়নি কোনো ফরেনসিক অডিট, দ্রুতই শান্ত হয়ে আসছে নেপালের আন্দোলন এবং এখনকার সমসাময়িক পরিস্থিতি নিয়ে তাদের সংবাদ শিরোনাম। ইংরেজি দৈনিক দ্য নিউ এজ, তাদের মেইন হেডলাইন্স হচ্ছে, টেক্সট বুক ডিস্ট্রিবিউশন অন ফার্স্ট ডে অফ 26 বিকামস আনসার্টেন। অ্যানাদার হেডলাইন্স, গভর্নমেন্ট স্টিক্স টু টাইমলি এলডিসি গ্র্যাজুয়েশন, বিজনেস সিক ডিলে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, পোলস ডিলে কুড ইভেন থ্রেটেন ন্যাশনাল সিকিউরিটি, সে নোটেড সিটিজেন্স আর্জ পলিটিক্যাল পার্টিজ টু ইউনাইট ফর রিফর্মস। অ্যানাদার হেডলাইন্স, শিবির ব্যাগস মোস্ট অফ জাকসু পোস্ট টু উইন্স 20 of 25 পোস্ট, ভোটার টার্ন আউট 68%। আবদুল্লাহ ভাই, এই শিরোনামগুলো বিভিন্ন পত্রপত্রিকা হয়েছে, বিশেষ করে যেটি বেশি দেখলাম যে আমরা জাকসু নির্বাচন নিয়ে তাদের যে বিভিন্ন খবর বেশিরভাগ ক্ষেত্রে শিরোনাম করেছে তারা। আমরা দেখেছি প্রায় 2 দিন সময় লেগে গেল ভোট গণনায়। বলা হচ্ছে যেখানে জাকসুর ফলে 25টি পদের 20টিতেই শিবিরের জয় জয়কার।
আমরা দেখলাম ডাকসুর পরে জাকসু, দুটিতেই শিবিরের এমন অভাবনীয় সাফল্যের কারণ কি? এর পেছনে কি কোনো আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো অভিযোগ রয়েছে? ধন্যবাদ। এই শো যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে দেখবেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, আজকে স্বভাবতই যেটি লিড হয়েছে সমস্ত সংবাদপত্রে, এটা খুবই স্বাভাবিক, কারণ ডাকসুর পরেই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি হিসেবে আমরা জাকসুর কথা বিবেচনায় নিতে পারি। এরপরে অবশ্য রাকসু আছে, একসময় রাকসু এবং চাকসু মানে চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি এরাও গুরুত্বের জায়গায় রয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ফলাফলের পরেই এটা অনেকটা স্পষ্টই ছিল যে শিবিরের আধিপত্য বিশেষ করে রাকসু এবং চাকসুতে। কিন্তু জাহাঙ্গীরনগরের বিষয়টা কিন্তু একটুখানি বিশেষ করে যারা পর্যবেক্ষক তাদের ধারণার চাইতেও কিন্তু একটা ভিন্ন রকম ফলাফল হয়েছে বলে আমি মনে করি। কারণ আমরা ব্যক্তিগতভাবে আমরা যতটুকু খোঁজখবর জানি যে সাধারণভাবে ধারণা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ করে বাম ঘরানার লোকজনের আধিপত্যটা বেশি, এবং সেখানে ধারণা করা হয়েছিল অন্য কোথাও বাম ঘরানার ক্যান্ডিডেটরা খুব ভালো করতে না পারলেও অন্তত জাকসুতে ভালো কিছু করবে। এবং ছাত্রদলের ব্যাপারেও আমরা যখন ডাকসুর নিয়ে আলোচনা করছিলাম ডাকসুর নির্বাচনের আগে, তখনও আমাদের মধ্যে মানে আড্ডা আলোচনায় আমাদের ধারণা ছিল অন্তত পক্ষে জাকসুতে ছাত্রদল কিছুটা ভালো, কিছু পদ হলেও একচেটিয়া পাবে না বা ভালো করবে না, এটাই সবার ধারণা ছিল। কিন্তু কিছুটা হলেও ভালো করবে এরকম একটা অবস্থা ছিল। কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমরা দেখেছি যে ডাকসুর প্রভাবটা এখন অন্য জায়গায়ও পড়বে, এটা মোটামুটি ধরেই নেওয়া যায়। এমনি রাজশাহী এবং চট্টগ্রামে শিবিরের আধিপত্য এটা আগে থেকেই অনেকের জানা, কিন্তু জাকসুর আধিপত্যের বিষয়টা এরকম একটা ফলাফল যেটা চমক, অনেকে শিরোনাম করেছেন, সত্যিকার অর্থেই এটা চমক বলা যায়। এখানে আমার ব্যক্তিগত ধারণা ছিল আরও মিশ্র ফলাফল হবে, যদিও বিফিতে একজন স্বতন্ত্র প্রার্থী জিতেছেন, সেখানেও তারা শিবিরের নানান আলোচনা হচ্ছে আর কি, যে শিবির আসলে বিপি পদে জেতানোর মতো প্রার্থী দেয় না, এরকম আলোচনাও হচ্ছে। তারাও চেয়েছে যে বিপি হিসেবে যিনি জিতেছেন তিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বপ্রথম নির্যাতিত, ছাত্রলীগের হাতে এবং পুলিশের হাতে নির্যাতিত একজন শিক্ষার্থী, তো তাকে মূল্যায়ন করেছে। এখান থেকে একটা বার্তা কিন্তু আমরা পাই যে আমরা যে হাউতাশ করছি যে জুলাই আন্দোলনের চেতনা এটা শেষ হয়ে গেছে শিক্ষার্থীদের মধ্যে, সেটা নাই, কিন্তু এই একটা বার্তা কিন্তু ছোট করে হলেও আছে যে সে শুধু নির্যাতিত হওয়ার কারণে তাকে কিন্তু বিপুল ভোটে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা তাকে জয় দিয়েছে। তো এটা একটা আমি মনে করি যে একটা পজিটিভ দিক, জুলাই অভ্যুত্থান জুলাই আন্দোলনের জন্য এটা একটা পজিটিভ সাইন আমরা বলতে পারি। এছাড়া ছাত্রদলের যে এটা তো ইতিমধ্যে বিশ্লেষণগুলো এসছে যে গত 15 বছর ধরে ছাত্র শিবির ব্যাপকভাবে নিপীড়িত হওয়ার কারণে তাদের প্রতি এক ধরনের সিম্পেথির জায়গা তৈরি হয়েছে। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল মনে হচ্ছে একেবারে নিপীড়নের মুখে ক্যাম্পাসগুলো থেকে বিতাড়িত হয়ে তারা যে আবার সংগঠিত হওয়ার সেই সময়টা কিন্তু তারা পায়নি। আব্দুল ভাই, আমি মাঝখানে একটু যোগ করতে চাই যে এই যে আপনি একটা সিম্প্যাথির কথা বললেন যে ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রদল বা ছাত্র শিবির যারা নির্যাতিত হয়েছিল তাদেরকে সিম্প্যাথি দেখিয়েছে, ছাত্র দলের ভূমিকাও তো ছিল। আমি সেটাই বলছিলাম, ছাত্রদলও ব্যাপকভাবে নিপীড়নের শিকার হয়েছে, মামলা হাজারো মামলার আসামি ছাত্রদলের, এবং ক্যাম্পাসে যেতেই পারে না, গেলেই তাদের উপর হামলে পড়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। কিন্তু তা সত্ত্বেও এই নির্যাতনের মুখেও ছাত্র শিবির যেহেতু একটি ক্যাডার ভিত্তিক সংগঠন, তারা নানান কৌশলে তারা কিন্তু ক্যাম্পাসে টিকে ছিল, কিন্তু ছাত্রদল কিন্তু এই নির্যাতনের মুখে টিকতে পারে নাই ক্যাম্পাসে, এবং তারা সংগঠিত হতে পারে নাই। তারা যে রিঅর্গানাইজ হবে এই সময়টাতে, আপনি যদি দেখেন যে 1 বছর আমরা 13 মাস অতিক্রম করেছি জুলাই অভ্যুত্থানের পরে, এই সময়টাতে ছাত্রদল যখন ক্ষমতামুখী নিশ্চিতভাবে ক্ষমতায় চলে গেছে বিএনপি, এরকম একটা ধারণা নিয়ে ছাত্রদল ক্ষমতামুখী যে তৎপরতা, নমিনেশনমুখী যে তৎপরতা,
কিন্তু শিবির কিন্তু প্রথম দিন থেকেই তারা টার্গেট করেছে যে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখান থেকে আমরা কিভাবে সাফল্য পেতে পারি, এই কাজগুলো কিন্তু গত 1 বছর ধরে করেছে। ছাত্রদলের প্যানেল যদি আপনি ডাকসুতে দেখেন, ছাত্রদলের প্যানেলটি চূড়ান্ত করতে কিন্তু মানে যে সময় নিয়েছে, তখনই আমরা ধরে নিচ্ছিলাম যে অনেক পিছিয়ে যাচ্ছে। কারণ আপনি তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিলের পরে তাদের জন্য মনোনয়নপত্র দাখিলের সময়টাও কিন্তু বাড়াতে হয়েছে প্যানেল চূড়ান্ত করতে গিয়ে। তো এই জায়গাগুলোতে নির্বাচনী লড়াইটা কিন্তু সহজ নয়, এখানে কৌশলের খেলা আছে, নানান ধরনের সময় উপযোগী সিদ্ধান্ত দেওয়ার বিষয়গুলো আছে। এই জায়গাটাতে গত 15 বছরে ছাত্রদলের যেহেতু ভার্সিটিতে দাঁড়াতে পারে নাই, সাংগঠনিকভাবে এটি দুর্বল হয়ে গেছে। আর গত 1 বছরে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে যে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দখলদারি, এগুলোর সাথে এটা কিছু ঘটনা যে ঘটে নাই তা না ঘটলে 5000 লোককে কেন বিএনপি বহিষ্কার করতে হয়েছে। কিন্তু যতটা প্রচারণা, এটা ইমেজ সংকটটা ছাত্রদলের জন্য একটি কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই নির্বাচনে, এবং সেটারই প্রভাবে দুই জায়গায় পড়েছে। বিশেষ করে জাহাঙ্গীরনগরের কথা যদি আমরা বলি, সেখানে আসলে প্রমাণ হয়েছে যে তাদের সাংগঠনিক দুর্বলতাটাই কিন্তু মারাত্মক পর্যায়ে ছিল। সেখানে মাত্র 600 ভোট, সেখানে 68% ভোট কাস্ট হওয়ার পরও মাত্র 600-র কিছু বেশি ভোট পেয়েছে, যেখানে যে বিজয়ী হয়েছে তার ভোটের সংখ্যা হলো প্রায় 3500-এর উপরে। আপনি যে ইমেজ সংকটের কথা বলছিলেন, আমরা যেটা দেখলাম যে এই যে ফলটা, সেই ফলে ডাকসুর পর জাকসুতেও একক আধিপত্য শিবিরের। এই যে অন্য ছাত্র সংগঠনগুলো পেরে উঠলো না, তাদের কি এই দুটি ইলেকশন থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে? শিক্ষা নেওয়ার নিশ্চয়ই আছে, কিন্তু আপনি অন্য ছাত্র সংগঠনগুলো আসলে তো বাংলাদেশের বাস্তবতায় আমরা যদি দেখি যে আদর্শিক সংগঠনের জায়গা থেকে, আদর্শিক লড়াইয়ের জায়গা থেকে অন্য বিশেষ করে বাম ঘরানার ছাত্র সংগঠনগুলো কিন্তু অনেক আগে থেকে ম্রিয়মান হয়ে গেছে। এটা আমরা তাদেরকে যতটা আমরা মিডিয়া কাভারেজ দিই, যতটা ফুলিয়ে ফাঁপিয়ে তাদেরকে তুলে ধরি, বিশেষ করে মিডিয়াতে তাদের অবস্থানটা কিন্তু একেবারে অনেকটা প্যারালালি দেয়া হয়। ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়নকে প্যারালালি দেওয়া হয়, কিন্তু তাদের ছাত্র শিক্ষার্থীদের মধ্যে যে তাদের অবস্থানটা কতটা নড়বড়ে, সেটা কিন্তু এই নির্বাচন না হলে অনেকেই সেটা বুঝতে পারতেন না। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যদি আপনি দেখেন যে মেঘমল্লার বসু একমাত্র যদি জগন্নাথ হলের একচাটিয়া ভোটটা না পেতেন, তার ভোটের সংখ্যা কিন্তু অনেক কম। এবং সাধারণভাবে বিভিন্ন হলগুলোর যদি আপনি ফলাফল বিশ্লেষণ করেন, তাদের প্রতি আস্থা, মেঘমল্লার বসু একটা ধারণা সৃষ্টি করার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের এই বিষয়গুলো নিয়ে। তিনি শাহবাগে আমরা তাকে স্লোগান দিতে দেখেছি, কিন্তু এগুলো যে এখন নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এটি যে খুব বেশি ভালোভাবে নিচ্ছে না, এই বার্তা কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনগুলোর মধ্যে আছে। পেছন তাকাতে চায় না এখন তরুণ প্রজন্ম, সামনের দিকে তাকাতে চায়। সামনে আপনি কি করবেন, আগামী দিনে কি করবেন, দেশ নিয়ে আপনার কি স্বপ্ন আছে, কি স্বপ্ন আপনি দেখেন, কি বাস্তবায়নের সেটার রূপরেখা কি, এই বিষয়গুলো কিন্তু মানুষ শুনতে চায়। পেছনের সেই কাসুন্দি ঘাটার বিষয়গুলো এখন নতুন প্রজন্মের মধ্যে আমার মনে হয় যে এই নির্বাচনের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে এই শিক্ষার্থীরা, নতুন প্রজন্মের জেনজিরা এটা কিন্তু পছন্দ করছে। আপনি যে এই প্রসঙ্গে বললেন সামনের দিকে তাকানোর সময়, কিন্তু কেউ কেউ বলছেন আসলে এই জাকসু কিংবা ডাকসু এইসব নির্বাচনের ক্ষেত্রে শিবিরের যে উত্থান, সেটিকে জঙ্গিবাদের উত্থান হিসেবে প্রমাণিত করার জন্য কি এক ধরনের ষড়যন্ত্র করে হয়তো এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে? আপনি কি এরকম মনে করেন যে এই জাকসু কিংবা ডাকসুতে শিবিরের যে এই উত্থান কিংবা তাদের যে অভাবনীয় জয়, সেটি কি আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে এটা জঙ্গিবাদের উত্থান প্রমাণ করার জন্যই করা হয়েছে? সেটা আমি মনে করছি না, এই কারণে যে জঙ্গিবাদ, মৌলবাদের যে কার্ডগুলো ছিল এগুলো কিন্তু ইতিমধ্যে ভোতা হয়ে গেছে। আপনি দেখেছেন যে বিশ্বব্যাপী এখন আপনি জঙ্গিবাদ, মৌলবাদের কার্ডগুলো প্রধানত পশ্চিমারা বেশি, সবচেয়ে বেশি পশ্চিমাদের আয়ত্ত করার জন্য, তাদের সিম্পেথি নেওয়ার জন্য কিন্তু ব্যবহার হতো। আপনি দেখেন এখন কিন্তু জামাতের যে মহিলা জামাতের নেত্রীদেরকে একেবারে চোখ ডেকে হিসাব নিয়ে তারা কিন্তু মার্কিন কূটনীতিকদের সাথে তারা মিটিং করছেন, বসছেন, এবং তাদেরকে আমিরের, আপনি দেখবেন যে ব্রিটেনের যে এখানকার হাই কমিশনার, তিনি কিন্তু জামাত আমিরের বাসায় গিয়ে এই কেবলই 3-4 দিন আগে দেখা করে এসছেন। তো এই জায়গাগুলো এখন থেকে 5 বছর 3 বছর আগে যে জায়গাটি ছিল এটা কিন্তু এখন নাই। যদি সেভাবে কেউ বিবেচনা করে তাহলে ভ্রান্তির মধ্যে থাকবে। এখন সব কিছুকে ইতিমধ্যে তারা জামাত, পশ্চিমা কূটনীতিকদের বা অন্যদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে তারা মডারেট
ইসলামিক দল, এবং সেটা ইতিমধ্যেই তাদেরকে মনে হয়, দৃশ্যত অন্তত মনে হচ্ছে যে তারা কনভিন্স করতে পেরেছে। জঙ্গিবাদ মৌলবাদের যে তকমা, যে কার্ডগুলো, এগুলো ইতিমধ্যেই আমার মনে হচ্ছে যে আর এখন কাজ করছে না। সুতরাং এগুলো নিয়ে যদি কেউ মনে করেন যে এটি ব্যবহার করে আগামীতে নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে, এটা পুনর্বিবেচনা করা দরকার আমার ধারণা। জি, আরেকটা প্রশ্ন জানতে চাইবো যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে ঘিরে অনেকেই জাতীয় নির্বাচনের সাথে একটা সমীকরণে মেলানোর চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন বিএনপি এই যে নির্বাচনগুলো যে হলো, ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু কিংবা জাকসু বা নির্বাচন হতে যাচ্ছে, সেটিতে তারা অনেকটা বিব্রত। আসলে জানার যে বিষয়, এই জাতীয় নির্বাচনের সাথে কি এই নির্বাচনগুলোর মেলানোর সুযোগ রয়েছে? তারা তো একটা তরুণ দল, তারাও অনেক ক্ষেত্রে ভোটার, সেটা কি আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে? কিছুটা প্রভাব যে পড়বে না এটা কিন্তু একদম নিশ্চয় করে বলা যায় না, কিন্তু তাই বলে একেবারে জাতীয় নির্বাচনে এসব নির্বাচনের ফলাফলের কারণে বিএনপির অবস্থা একেবারে ধসে যাবে, এটা যদি কেউ মনে করে থাকেন, আমি মনে করি সেখানেও ভ্রান্তির জায়গা আছে। কিছুটা জাতীয় নির্বাচনে আসলে একটা নির্বাচনী একটা ওয়েবের ব্যাপার থাকে, এই ওয়েবটা যারা তুলতে পারে তারা জাতীয় নির্বাচনে সবচেয়ে ভালো করতে পারে। তো এই নির্বাচনগুলোর ওয়েব জাতীয় নির্বাচনে কিছুটা পড়বে, কিন্তু এটা এমন পর্যায়ে, এই ওয়েবটা এমন পর্যায়ে প্রভাব ফেলবে না যে বিএনপি একেবারে, যেখানে বিএনপি এককভাবে যেভাবে নিশ্চিত ক্ষমতার দ্বার প্রান্তে রয়েছে, এটাকে একদম ক্ষমতা থেকে ছিটকে ফেলে দিবে, এরকম কোনো প্রভাব পড়বে বলে আমি অন্তত মনে করি না। তবে এটা ঠিক যে জামাতে ইসলামীর অবস্থাটা কি, তাদের সীমাবদ্ধতার জায়গাটা হলো যে তাদের কম্পিটেন্ট ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু জাতীয় নির্বাচনে সীমিত। তারা অতীতের যদি আমরা ফলাফল বিশ্লেষণ করি, তারা বড় জোর ধরেন 50টি আসনে বা 40টি আসনে তারা উল্লেখ করার মতো ভোট তারা পেয়েছে। এখন না হয় সেটাকে আমরা আরও যদি একেবারে লিবারেলি ধরি, সেটা না হয় 100 হয়েছে। জাতীয় নির্বাচনে একটা ফিগার, নির্বাচনে ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটা ফিগারের একটা বিষয় থাকে, পরিচিতির একটা জায়গা থাকে। তো এই বিষয়গুলো মিলিয়ে এই সব কিছু নির্ভর করবে নির্বাচন পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার মধ্যে আরও নানান ধরনের কিন্তু পলিটিক্যাল পোলারাইজেশন হবে। এই পোলারাইজেশনগুলোতে কে কতটা দক্ষতার সাথে অর্জন করতে পেরেছে সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে। আপনি যেমনটি বলছিলেন আরেকটা রিপোর্ট, যে বেশ কয়েকটি জামাতের নেতৃত্বে বেশ কয়েকটি দল এখন তারা যুগপৎ আন্দোলনে যাচ্ছে। এই ফলাফলের পরে একটা মনস্তাত্ত্বিক প্রভাব তো পড়েছে, যে কারণে রাজনৈতিক দলগুলো যেগুলো দোদুল্যমান অবস্থায় ছিল, এদিকে যাবে না এদিকে যাবে, যাদের নিজস্ব স্বকীয় শক্ত অবস্থান নাই, তারা কিন্তু তাদের ক্ষুদ্র ক্ষুদ্র পকেটগুলো তারা কখনো দানের শীষের সাথে, কখনো নৌকার সাথে গিয়ে তারা কিন্তু বৈতরণী পার হয়েছে। এরা কিন্তু এখন জামাতকে, দাঁড়িপাল্লাকেও এরা এখন বিবেচনায় নিতে চাইবে এই মনস্তাত্ত্বিক কারণে। তো এই বিষয়গুলো আগামী নির্বাচন পর্যন্ত পলিটিক্যাল পোলারাইজেশনে যারা ভালো করবে, দক্ষতার সাথে যদি সুচিন্তিতভাবে যাতে এগুলো শেষ পর্যন্ত নিতে পারবে। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হলো যে বিএনপির অনেক প্রার্থী, প্রত্যেকটি আসনে 5-6 জন 10 জন পর্যন্ত প্রার্থী আছে যারা, এবং যোগ্য প্রার্থীর সংখ্যাই প্রত্যেক আসনে 2-3 জন করে আছে। এখন এদের মধ্যে সমন্বয় করে, এদেরকে মানিয়ে একজনকে এক করে, সবাইকে এক করে যদি একজন ক্যান্ডিডেটকে যদি না দিতে পারে, এবং সেই ক্যান্ডিডেটটা হতে হবে নতুন বাংলাদেশের উপযোগী ক্লিন ইমেজের ক্যান্ডিডেট, যদি সেটা না করতে পারে, বিএনপির সবচেয়ে, জামাতের চাইতেও বিএনপির জন্য বড় হুমকির কারণ হবে। কিন্তু ওই জায়গাটাতে যদি মনোনয়ন ক্ষেত্রে তারা সত্যিকারের অর্থে একজন ক্লিন ইমেজের, যাদের মানুষের কাছে মাস যে পারসেপশনের জায়গাটা কিন্তু নির্বাচনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি জাতীয় নির্বাচন, রাজনৈতিক দল যারা জামাত, এনসিপি সহ ইসলামী সমমনা দলগুলো যে যুগপৎ আন্দোলনে যাচ্ছে, এটা কি আসলে বিএনপির জন্য বাড়তি চাপ তৈরি করবে? চাপ তো নিশ্চয়ই, চাপ তো এটা এক ধরনের স্থায়ী চাপ তৈরি করার জন্যই জামাত এই উদ্যোগটি নিয়েছে। বিশেষ করে জামাত জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অনেক জায়গাতে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিএনপির সাথে এখনো পর্যন্ত একটা মতদ্বৈততার জায়গা আছে। তারা চাচ্ছে যে গণভোটের মাধ্যমে সেটা করা, অথবা সাংবিধানিক একটা আদেশ জারি করার মাধ্যমে আগেই বাস্তবায়ন করা, আর বিএনপি চাচ্ছে সেটা সংসদের মাধ্যমে করা। এই যে একটা ডিফারেন্সের জায়গা, এই জায়গাটার সাথে কিছুটা এনসিপি, নতুন যে দল, সেই এনসিপির সাথে সমর্থন আছে। আবার এনসিপি ইতিমধ্যেই জানিয়েছে যে এই যুগপৎ আন্দোলনের
এই জায়গাটাতে কিন্তু এনসিপি পুরোপুরি একমত হয়নি এখনো। বিশেষ করে পিআরের ক্ষেত্রে তারা বলেছে তারা এখনো পর্যন্ত পুরোপুরি জামাতের সাথে, জামাত যেভাবে অ্যাবসুলেট পিআর চাচ্ছে যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, এই দুই জায়গায় পিআর চাচ্ছে, এনসিপি বলছে যে আমরা পুরোপুরি এইভাবে এখন তাদের সাথে একমত নই। এটা কালকেই তারা জানান দিয়েছে। এর বাইরে আপনি দেখবেন যে এনসিপির উপরেও এক ধরনের চাপ আছে। এনসিপি কি বিএনপির দিকে যাবে না জামাতের দিকে যাবে, এ ধরনের এনসিপি নিয়েও একটা টানাটানির জায়গা আছে। যেহেতু জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা, তাদেরকে যে সাথে রাখতে পারবে, এটা একটা মনস্তাত্ত্বিক নির্বাচনী লড়াই, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে একটা মনস্তাত্ত্বিক জায়গা তৈরি করতে চায়। এটা জামাত যেমন চায় তেমনিভাবে বিএনপিও চায়। আমরা জানি যে বিএনপির সাথে এনসিপির অনেক নেতার বোঝাপড়ার জায়গা, চেষ্টা, এগুলা হচ্ছে। আপনি দেখেছেন যে একজনের একটি স্ট্যাটাস নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। তিনি জানান দিতে চেয়েছেন যে জামাতের সাথে এ ধরনের যুগপৎ আন্দোলনে যাওয়াটা ঠিক হবে না, এটাই প্রকারান্তরে জানান দিতে চেয়েছেন। এবং সেখান থেকেই এনসিপি এই চাপ থেকেই এনসিপি আবার পিছু হটলো কিনা সেটাও আলোচনার একটা বিষয় আছে। সব মিলিয়ে নির্বাচন পর্যন্ত এটাই বর্তমান যে আমরা নির্বাচন কেন্দ্রিক যে মেরুকরণটা দেখছি, এটা কিন্তু 6 মাস পর পর্যন্ত যে এরকমই থাকবে এটা কিন্তু নিশ্চয় করে বলা যাবে না। বিএনপি কিন্তু এখন এই বিশ্ববিদ্যালয়গুলোর এই ফলাফলের পরে যেহেতু মানসিক মনস্তাত্ত্বিক একটা চাপের মুখে পড়েছে, বিএনপিকে আগের চাইতে এখন বেশি ছাড় দিতে হবে। বিশেষ করে তারা সমমনা যাদেরকে নিয়ে জোট করতে, নির্বাচনী জোট করতে চেয়েছিল, তারা কিন্তু এখন সুবিধা নিতে চাইবে, এই সুবিধাটা নিতে চাইবে যে আপনারা যদি আমাদেরকে এই না দেন তাহলে কিন্তু আমরা জামাতের দিকে রাস্তা খোলা আছে। তো এই জায়গাগুলোতে নতুন এই মূলত ভার্সিটির ফলাফলের এই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রে। এই মেরুকরণে যারা ছোট ক্ষুদ্র দলগুলো আছে তারা বার্গেনিং পাওয়ারটা তারা এক্সারসাইজ করার চেষ্টা করবে যে বিএনপির সাথে গেলে কি লাভ হবে, জামাতের সাথে গেলে কতটা লাভ হবে। কিন্তু আমি বিশ্বাস করি, আমাকে যদি একেবারে কংক্রিট ফর্মে জিজ্ঞেস করে, আমি বিশ্বাস করি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা যাবে, এই ধরনের সংশয় তৈরি করার মতো কোনো প্রভাব এই নির্বাচনগুলোতে পড়বে বলে আমি অন্তত এখনো পর্যন্ত মনে করি না। কিন্তু বিএনপির যেটা আগে একেবারে ভূমিধস বিজয় হয়তো হতে পারতো জাতীয় নির্বাচনে, সেই জায়গাটাতে অনেকখানি প্রভাব যে পড়বে এটা বলা যায়। মানে অনেকেই নির্বাচন, বিশেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনেকে শঙ্কার কথা জানাচ্ছেন। গতকালকে একটি গণমাধ্যমের তারা একটি গোল টেবিল বৈঠক ছিল, সেখানেও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্তিশালী ভূমিকা দরকার বলে তারা মনে করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত সরকার যেসব পদক্ষেপ নিয়েছে কিংবা নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়েছে, এই অবস্থায় সরকারের এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা কি আসলে শক্তিশালী অবস্থান নয়? শক্তিশালী অবস্থান বলতে কালকে যে সেমিনারটির কথা আপনি বললেন, এটা আমি দেখেছি এক নজর। তো সেখানে এই সেমিনারটি এটি যারা আয়োজন করেছে তারা কিন্তু প্রত্যেক ক্রুশিয়াল সময়ে তাদের এজেন্ডা থাকে এবং সেই এজেন্ডা অনুযায়ী এই ধরনের আয়োজন করেন। তো সেই এজেন্ডারই আমি মনে করি একটা অংশ সেখানে সাবেক একজন সেনা কর্মকর্তা যে ল্যাঙ্গুয়েজে বক্তব্য রেখেছেন সেটার খুব গুরুত্ব বহন করে আমি মনে করি। এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ছিলেন। যদি আপনি যে শিরোনামটার কথা বললেন, এই শিরোনামের সাথে তো দ্বিমত করার কোনো সুযোগ নাই। সরকারকে আরও শক্ত অবস্থান নিতে, সরকার শক্ত অবস্থানে আছে। সরকার কিন্তু পরিষ্কারভাবে বলছে, ডক্টর ইউনূস সাহেব এবং তার যে মুখপাত্র শফিকুল আলম প্রেস সচিব, তিনি কিন্তু একদম রিপিটেডলি বলে যাচ্ছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তাহলে এই আলোচনার তো যে আরও শক্ত অবস্থান মানে কি? আরও শক্ত অবস্থান, সরকার তো নির্বাচনী প্রক্রিয়া অলরেডি ঢুকে গেছে। আপনি দেখেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চলছে, আইনশৃঙ্খলা বাহিনীর ট্রেনিংয়ের যে আলোচনা হচ্ছে, নির্বাচনী কর্মকর্তাদের রিসাফল করা হচ্ছে। আপনি দেখেছেন 2 দিন আগেও নির্বাচনী কর্মকর্তা পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যে জায়গাতে দুর্বলতাগুলো আছে এগুলো চিহ্নিত করে, হ্যাঁ, এটা আগামী নির্বাচনের জন্য একটা বড় থ্রেট তো এটা, যে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে নিয়োজিত করা হবে এর কিন্তু বেশিরভাগই শেখ হাসিনার সময়ে নিয়োগপ্রাপ্ত এবং তারা এখনো পর্যন্ত তাদের যে সেখানে আনুগত্যটা আছে মাঝে মধ্যেই সেটা দেখা যাচ্ছে। কারণ এই যে ঝটিকা মিছিল যখন হচ্ছে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এখন এই আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী তফসিল যখন হয়ে যাবে, এই আইনশৃঙ্খলা বাহিনী যখন নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, তখন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হইলে নির্বাচন কমিশন হয়ে প্রসেস করে তারপরে একটা চাইলেই সরকার ব্যবস্থা নিতে পারবে না। সেই পর্যায়ে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে, তারা কি স্বরূপে কোনো আবার ফিরে আসবে কি না, তারা যদি সরকারকে, নির্বাচন কমিশনকে
নির্বাচনকে অসহযোগিতা করে, কমান্ডের জায়গাটাতে যদি লুজ হয়ে যায়, সেই জায়গাগুলোতে নির্বাচনের জন্য হুমকি আছে। কিন্তু কিছু করার নাই, এটা নিয়েই তো করতে হবে। আপনি চাইলেই রাতারাতি লক্ষ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী আপনি কিন্তু নতুন করে নিজের মতো করে এখানে যুক্ত করতে পারছেন না। কিছু চেষ্টা হয়েছে, তবে এখানে আরো বেশি চেষ্টাটা দৃশ্যমান হওয়া দরকার ছিল। আরেকটি প্রশ্ন জানতে চাইবো যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি বলছেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তার এই শঙ্কার কারণ কি? আসলে কি নির্বাচনের সাথে জাতীয় নিরাপত্তার বিষয়টি আসলে কি খুব জোরালো? জাতীয় নিরাপত্তা উনি কোন সেন্সে বলেছেন আমি জানি না, কিন্তু এটা ঠিক যে যত দিন যাচ্ছে কিছুটা তো নানান ধরনের পতিত শক্তি তো মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে। এই জায়গা থেকে, এই দৃষ্টিকোণ থেকে হয়তো বলতে পারেন পতিত শক্তির সহায়ক শক্তি হিসেবে আমাদের প্রতিবেশী দেশ আছে যারা বিভিন্ন সময়ে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেয়। এটা ঠিক যে তার আশঙ্কাটি আমি বিশ্বাস করি অমূলক হোক, এবং প্রতিবেশী দেশ তারাই কিন্তু একটা টালমাটাল অবস্থার মধ্যে আছে। তারা এখন বাংলাদেশ নিয়ে খেলাধুলা করার মতো অবস্থায় আগামী 2-4 মাস 5 মাস পরে তারা কতটা থাকবে সেটাও একটা বিবেচনার বিষয়। আশা করি বাংলাদেশে যদি গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যদি ঐক্যের জায়গাটা থাকে, তাদের মধ্যে বিরোধের জায়গা, পরস্পরকে যেভাবে বিদ্বেষমূলক আক্রমণের যে জায়গা, এগুলো যদি কমিয়ে আনা যায় তাহলে কখনোই আমি মনে করি জাতীয় নিরাপত্তাও হুমকির সম্মুখীন হবে না এবং সে ধরনের কোনো আশঙ্কার জায়গাও নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্যটা। তারা অন্তত পক্ষে একটি নির্বাচন, আগামী একটি নির্বাচনের জন্য তাদের মধ্যে নিজেদের একেবারে নিজস্ব যে এজেন্ডা, এই এজেন্ডার বাইরে এসে নিজস্ব মতাদর্শের জায়গাটাতে ছাড় দিয়ে এই নির্বাচনটা, আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেশকে একটি স্থিতিশীল জায়গায় নেওয়ার জন্য তাদের মধ্যে এ ধরনের একটু উদার মানসিকতা আমরা প্রত্যাশা করব। এটা যদি হয় তাহলে বাকি সব যে হুমকি, এই হুমকিগুলো উড়ে যাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান, যিনি এখন একাংশের চেয়ারম্যান বলা হচ্ছে জিএম কাদের, তিনি একটি মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে শেখ হাসিনার যে স্বৈরাচারী মনোভাব কিংবা ফ্যাসিবাদের যে কথা বলা হয়ে থাকে সেটার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার এই মন্তব্যের কারণ কি? তিনিও তো একসময় এই বিগত স্বৈরাচার সরকারের মন্ত্রী ছিলেন, বিরোধী দলে ছিলেন, বিভিন্ন ভূমিকায় ছিলেন। তারা হঠাৎ করে অন্তর্বর্তী সরকার কি এরকম স্বৈরাচারের দোষ? জাতীয় পার্টির একাংশ, ক্ষুদ্রাংশ বলতে হবে, প্রায় 7 ভাগ আছে জাতীয় পার্টির। তো এই ক্ষুদ্রাংশের কারো বক্তব্য নিয়ে এখন আলোচনা করা আমি মনে করি সময় ওয়েস্ট করা। তারা বাংলাদেশের রাজনীতিতে এখন কোন রকম ম্যাটার করে না। কিন্তু তারা এই ধরনের এই বক্তব্য, এই সুযোগ পাচ্ছে, বক্তব্য তো আপনি আর কাউকে আটকে রাখতে পারেন না। জিএম কাদের এই মুহূর্তে মুক্ত আলো বাতাসে না থেকে জেলে থাকার কথা, কারণ তিনি যদি শেখ হাসিনার দায় যদি 70% থেকে থাকে, 30% হইলেও জিএম কাদের আছে। তারা যদি এই সংসদে, এই যে সংসদ নামক যে নাট্যমঞ্চে গিয়ে সেখানে বিরোধী দলীয় নেতার যে সুযোগ সুবিধা ভোগ করেছে, আমি অবিলম্বে দাবি জানাই তার কাছ থেকে যে অবৈধ কোন নির্বাচনের ভোটাভুটির কোনো লেশ মাত্র ছিল না। সে যে বিরোধী দলীয়, সেই জিএম কাদের যিনি বিরোধী দলীয় নেতা হয়েছেন, তিনি দুঃস্বপ্নেও আবার মনে হয় কল্পনা করতে পারেন না যে কোনোদিন বাংলাদেশের সংসদের তিনি বিরোধী দলীয় নেতা হবে। কিন্তু সেখানে ভোট ছাড়া, ম্যান্ডেট ছাড়া সেখানে গিয়ে যত সুযোগ সুবিধা ভোগ করেছেন, আমি মনে করি তার কাছ থেকে সেই সুযোগ সুবিধার সমস্ত অর্থ ক্ষতিপূরণ সহ আদায় করা উচিত। তা না হলে, সেটা যদি করতে পারতো সরকার, তাহলে আমার মনে হয় সরকারকে এখন শেখ হাসিনার চেয়েও স্বৈরাচারী হিসেবে দেখার সুযোগই তিনি পেতেন। কিন্তু স্বৈরাচারের সাথে আপনি যেটা বলছেন যে প্রায় 30% অবদান ছিল হয়তো জিএম কাদের কিংবা জাতীয় পার্টির, আর সেই ক্ষেত্রে যেই দলটি ক্ষমতায় ছিল, দেশ ছেড়ে পালিয়েছেন তার প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই জাতীয় পার্টির বিরুদ্ধে আসলে সেটাই তো আমারও প্রশ্ন। সেখানে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না? তাদের মন্ত্রী ছিল, তাদের মন্ত্রীরা কি লুটপাট করে নাই? তারা কি ব্যাংক নেয় নাই? ইউনিয়ন ব্যাংক তো জাতীয় পার্টির, সেই ইউনিয়ন ব্যাংক থেকে সর্বোচ্চ লুটপাটের তালিকায় ইউনিয়ন ব্যাংকও আছে। কিন্তু তারা টেলিভিশন নিয়েছে, টেলিভিশনের লাইসেন্স নিয়ে সেটা বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে। সেই টাকা কোথায় গেছে? এইসব দুর্নীতির বিষয়গুলো কেন সামনে আসছে না? তাদেরকে কেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না? এটা অবশ্যই একটা বড় প্রশ্ন। যদি সেটা করা হতো তাহলে আমার মনে হয় এই ডক্টর ইউনূসের মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখার তিনি সুযোগই পেতেন না। কিন্তু তারাই যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কিন্তু ঘুরে ফিরে তারাই কি কোনোভাবে অন্তর্বর্তী সরকারের আনুকূল্য পাচ্ছেন বলে মনে করেন? হয়তো এখানে নানান ইকুয়েশন থাকতে পারে, দেশি বিদেশি। আপনি জানেন যে জাতীয় পার্টি কিন্তু দিল্লির একদম দিল্লির ছায়ায় তারা সব সময় বাংলাদেশের রাজনীতি করেছে। দেখেছেন যে দিল্লিতে মিটিং করে এসে দেশে এসে বলেন যে দিল্লির অনুমতি ছাড়া আমি কোনো কথাই বলতে পারবো না। তো এইটা কি বাংলাদেশের পার্টি হিসেবে, বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে আপনি গণ্য করবেন? যে রাজনীতিবিদ বলে যে দিল্লির থেকে আমি সেখানে অনেক কথা হয়েছে কিন্তু তাদের অনুমতি ছাড়া বলতে পারবো না, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে
হিসেবে তাকে কিভাবে গ্রহণ করবেন। তো সুতরাং এইসব নানান ধরনের ইকুয়েশনে হয়তোবা কি কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সেটা আমি ঠিক জানি না। একটি ছোট করে একটা বিষয় জানতে চাইবো যে একটা এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একটা গবেষণা, তারা বলছেন যে 10 মাস আগেও সংস্কার চাইতেন প্রায় 59% মানুষ, এখন সংস্কার চান মাত্র 19%। এই যে সংস্কার চাওয়ার যেই দাবিটা বা যেই আকাঙ্ক্ষাটা, সেটা এত তলানিতে ঠেকে যাওয়ার কারণ কি? যদি 30 সেকেন্ডে ছোট করে একটু বলেন। বাংলাদেশের এইসব জরিপের ভিত্তি নিয়ে আমার গুরুতর প্রশ্ন আছে। এই জরিপগুলো করানো হয় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য, বিভিন্ন জনের নিজস্ব মতামতকে প্রতিফলিত করার জন্য এই ধরনের জরিপগুলা সময়ে সময়ে সামনে আনা হয়। আমি মনে করি না এখন মাত্র 19% সংস্কার চাই, এটার সাথে আমি অন্তত একমত হতে পারছি না। এটা বাস্তবসম্মত বলে মনে হয় না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এম আব্দুল্লাহ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।